এই রাজনীতি কবে বন্ধ হবে এবং মমতার এই লাশের শকুনের রাজনীতি বা কবে বন্ধ হবে? আদৌ কি বাংলা এটা থেকে মুক্ত হতে পারবে? সবথেকে বড় কথা যেটা মানুষ জানতে চাইছে, যে সরকারে চলে এসছে বিজেপি, তৃণমূল এই রাজ্য থেকে ইররিলেভেন্ট হয়ে গেছে এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে তারা কি করবে না করবে দিশেহারা। তাদেরকে নিয়ে সত্যিই কি বিজেপিরও এত মাথা ব্যথার দরকার আছে? আজ প্রত্যেকটা বিষয় একদম খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, কালকে মাঝ রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা 2021 থেকে 2026 যে বিধানসভা চলেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে যিনি ডেপুটি স্পিকার ছিলেন বিধানসভার, সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার পাশে একটা নোটও পাওয়া গেছে, যেটা তার শেষ জবানবন্দি হিসেবেই ধরা হচ্ছে। সেখানে তিনি জানিয়েছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং আপাতভাবে এরকম একটা নোট পেলে সেখানে দীর্ঘ কথা তিনি লিখে গেছেন। সেখান থেকে একটাই কথা আসে যে তিনি বোধহয় নিজেকেই শেষ করে নিয়েছেন এবং একটা মানুষ যখন মারা যান তখন তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক, পছন্দ অপছন্দের ব্যাপার যাই থাকুক, তার সম্বন্ধে আর সেইভাবে আলোচনা করা উচিত নয়। কিন্তু কিন্তু প্রশ্নটা তুলে দিচ্ছেন তার নিজের ভাই, যিনি জানাচ্ছেন যে রাত্রি 12টা অবধিও দলীয় কর্মীদের সঙ্গে আড্ডা মেরেছেন, সেখানে তিনিও ছিলেন এবং সেখানে আশিসবাবু কিন্তু হাসি খুশি ছিলেন। একটা মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন আর তার আগে এতখানি হাসি খুশি নর্মাল থাকতে পারেন? এবং সেখানেই প্রশ্নটা জাগছে যে তাহলে সত্যিই কি আশিসবাবু নিজেকে শেষ করে দিলেন, নাকি তাকে প্ররোচনা দেওয়া হলো, নাকি সত্যি সত্যি একটা লাশের দরকার ছিল মমতা অভিষেকদের এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য, সেই জন্যই এত বড় ঘটনাটা ঘটিয়ে দেওয়া হলো? কেন উঠছে এত বড় প্রশ্নটা? এক এক করে আপনাদের সামনে কারণগুলো রাখছি। প্রথমত, এখানে যে তার শেষ নোটটা পাওয়া গেছে, সেখানে আশিসবাবু কি লিখছেন? তিনি লিখছেন তিনি কোনোদিন দুর্নীতির সঙ্গে জড়াননি এবং সেইখানে এক পয়সারও তার কোনো লেনদেন নেই। না, তার বিরোধীরাও কেউ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করেন না। কিন্তু সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণভাবে লিখছেন যে দলের অভ্যন্তরে অনেক কিছু নিয়ে তিনি খুশি ছিলেন না, কিন্তু তার কোনোদিন প্রতিবাদও তিনি করতে পারেননি। আর এখানেই সবথেকে বড় প্রশ্নটা জাগছে। সবাই বলছেন আশিসবাবু খুব ভালো মানুষ ছিলেন, খুব সজ্জন ব্যক্তি ছিলেন। তাহলে রাজ্যে যখন একটার পর একটা অন্যায় মমতার জামানায় হয়ে গেছে এবং তৃণমূলীরা তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, তার নিজের জেলা বীরভূমে এই অনুব্রত মণ্ডলদের হাত ধরে যে অন্যায়গুলো হয়েছে, শুধুমাত্র মন্ত্রিত্বের লোভে, শুধুমাত্র এমএলএ হওয়ার লোভে, শুধুমাত্র ক্ষমতার শীর্ষে থাকার লোভে তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন, তাহলে কি সেই পাপ, সেই অন্যায়টা তিনি করেছিলেন তিনি আজকে বুঝতে পারছেন? সেই জন্য তিনি দগ্ধে দগ্ধে যাচ্ছিলেন, আর পাচ্ছিলেন না নিতে। সেই জন্য কি এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিলেন? নিজের পাপ, তৃণমূলের পাপ, তার বলি হতে হলো আশিস ব্যানার্জিকে। এই প্রশ্ন কিন্তু তার লেখা শেষ চিঠি, যেটা তার শেষ জবানবন্দি হিসেবে ধরে নেওয়া যেতে পারে, সেখান থেকে কিন্তু উঠে আসছে। কিন্তু এদিকে ব্যাপারটা যখন ঘুরছে, তখন খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের স্টান্সটা নিয়েও প্রশ্ন উঠছে। এই খবর যখন সামনে এসছে, অভিষেক ব্যানার্জি তিনি তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি বিজেপির দিকে আঙুল তুলবেন, সেটা তো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তিনি মিডিয়াকে এটার জন্য দায়ী করছেন যে মিডিয়া যে কাজটা করেছে তার জন্য নাকি আশিসবাবুর এরকম চরম পরিণতি হয়েছে। আচ্ছা, মিডিয়া কি কাজটা করেছে? নাকি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের চটি চাটা মিডিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? যারা সো কল্ড চটি চাটা মিডিয়া ছিল, তারাও আজকে ক্ষমতা বদলের পর আর চটি চাটতে রাজি নয়। তারাও আজকে সোজা কথাটা সোজা করে বলছে, যেটা অ্যাকচুয়ালি অভিষেক মমতাদের মুখোশটা মানুষের সামনে আরও বেশি করে খুলে দিচ্ছে এবং এদের রাজনীতিতে ফেরত আসার সম্ভাবনাটা শেষ হয়ে যাচ্ছে। আর সেইটার জন্যই অভিষেকদের এরকম একটা কিছু শিল্ডের দরকার ছিল, যেখানে মিডিয়ার উপর চাপটা তৈরি করতে পারে, যেখানে বিজেপির উপর চাপটা তৈরি করতে পারে। এবং সেই জন্যই কি এই ঘটনা ঘটলো? অভিষেকের এই স্টেটমেন্টটাই তো বড় রহস্য তৈরি করে দিচ্ছে এবং সেই জন্যই এটার একটা বৃহত্তর তদন্তের দরকার রয়েছে। তবে শুধুমাত্র অভিষেক নয়, অভিষেকের ধরে তার দলেরই আরেকজন যে লোক রয়েছে, কুণাল ঘোষ, সর্বজ্ঞানী, সব বিষয়ে জানে। তো সেই কুণাল ঘোষও ফটর ফটর করে যে কথাগুলো বলেছে, সেগুলোও তো সন্দেহের উদ্রেক তৈরি করছে। সেখানেও তো প্রশ্ন উঠছে যে আলটিমেটলি কেসটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, সেই জন্যই কি এই ঘটনাটা ঘটানো হলো? এর পিছনে খুব বড় কোনো রহস্য আছে এবং যার সঙ্গে এই কালীঘাট তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কেন বলছি?
কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে এই যে আশিস ব্যানার্জির মৃত্যু হচ্ছে, সেখানে তাকে এক বিজেপি নেতা অপমান করেছিলেন 21শে জুলাইয়ের আসার প্রোগ্রামে, এবং সেই জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আলটিমেটলি বিজেপি অন্যায়ের রাজনীতি করছে। আচ্ছা, এই কুণাল ঘোষরা চুপ করে বসেছিল, বরং ডিফেন্ড করে গিয়েছিল যখন অভয়ের মতো কাণ্ড হয়, কসবা ল কলেজের মতো কাণ্ড হয়, সোনারপুর কলেজের মতো কাণ্ড হয়, তখন এদের জ্ঞানচক্ষু উন্মেলিত হয়নি। আজকে একজন বিজেপি নেতা এসে শুধু জিজ্ঞেস করেছে যে তোমরা এই পাপটাই অন্যায়টা কেন করেছো, আর সেটার জন্য আশিস ব্যানার্জির এই ঘটনা ঘটে গেল। এবং সেটাও 21শে জুলাই ঘটনাটা ঘটেছে, আজকে 15ই আগস্ট রাত্রে এসে আশিস ব্যানার্জি সিদ্ধান্ত নিচ্ছে। মানুষ যদি অপমানিত হয়, যদি হতোদ্যম হয়ে পড়ে, যদি এরকম চরম সিদ্ধান্তের কথা বলে, তাহলে যখন সেই অপমানটা হয়েছে সেই সময়ের আশেপাশেই তো এই ধরনের ঘটনা ঘটবে। এই ঘটনা কাঙ্ক্ষিত নয়, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে। তাহলে এতদিন বাদে ঠান্ডা মাথায় হাসি মুখে এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কুণাল ঘোষদের এই বক্তব্য কি জাস্টিফাই করছে? এবং সেখান থেকেই প্রশ্নটা উঠছে যে বিজেপিকে দাগিয়ে দেওয়া, ঘরে ঢুকিয়ে দেওয়া, লাশের রাজনীতি, যেটার জন্য তৃণমূল পরিচিত প্রতিষ্ঠিত, সেইটার জন্যই কি এই ঘটনাটা ঘটলো? কেন বলছে এই কথাটা? তার কারণ হচ্ছে এই যে ভিডিওর কথা কুণাল ঘোষ বলছে বিজেপি নেতা অপমান করেছিল, সেই ভিডিও আমি খুঁটিয়ে দেখেছি, সেখানে কোথাও হুমকির ঘটনা ছিল না। বিজেপির এই শক্তিগড়ের কাছাকাছি থাকা অঞ্চলের নেতা, তিনি সেখানে গিয়েছিলেন যখন 21শে জুলাই এই আশিস ব্যানার্জি ওই ঋতব্রত কি চটি চাটা না বালিশ চাটা কী সব তৃণমূল হয়েছে না এখন, তার 21শে জুলাইয়ের প্রোগ্রাম করতে যাচ্ছিল, শক্তিগড়ে দাঁড়িয়ে একটু চা তা খেতে নেমেছিলেন। তো সেই সময় এই বিজেপি নেতা এসে জিজ্ঞেস করেন যে আপনার লজ্জা করছেন ওখানে যেতে, আপনি শহীদ দিবসে যাচ্ছেন, আপনাদের 15 বছরের জামানায় যে শহীদ হয়েছে, সত্যিই তো 350 বিজেপির কর্মীর লাশের উপর দিয়ে তো এই সরকারটা তৈরি হয়েছে। তৃণমূলের হাত রক্তাক্ত তো এদের খুন করার জন্য, এদের শেষ করে দেওয়ার জন্য, পরিবারগুলোকে শেষ করে দেওয়ার জন্য। তো লজ্জা করছে না? এই শহীদদের কথা আপনাদের মনে পড়ছে না? এবং সেখানে শেষ কথা তিনি বলেন যে আপনি যদি বয়সে বড় হতেন না, পিঠে চামড়া গুটিয়ে দিতাম। একদম ক্ষোভের জায়গা থেকে বলেছে। আজকে তৃণমূল সম্পর্কে মানুষের ধারণা তো এটাই, তৃণমূল ভালো, তৃণমূল খারাপ হতে পারে না, যে ভালো সে তৃণমূল নয়, যে তৃণমূল সে ভালো নয়। এই কথাটা তো সার্বিকভাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এক শ্রেণীর তৃণমূল অন্যায় করে গেছে, আর এক শ্রেণীর তৃণমূল চোখ বুজে মুখ বুজে সেই অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে গেছে। কেননা এদের ক্ষমতার লোভটা ছিল, ক্ষমতাটা ভোগ করতো। রাজ্যে যে দিনের পর দিন অন্যায় করে গেছে তার কোনো রকম কোনো ব্যাপার ছিল না এদের কাছে। তো সেই জায়গা থেকে মানুষের ক্ষোভ নেই, যে বিজেপি পরিবারগুলো নিজের পরিজনকে হারিয়েছে তাদের ক্ষোভ নেই, সেই ক্ষোভের জায়গাটা বলেছে। আর সেটার জন্য আজকে তাকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। যখন এই জিনিসটা করা হচ্ছে, একটা লাশের উপর দাঁড়িয়েই রাজনীতি কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জিরা করছে, তখন এই কালিকার তৃণমূলের যে মোটিভ, সেটা নিয়ে সন্দেহ জাগছে না মনের মধ্যে? এবং এই কথাটা যে আমি ভুল বলছি না, তার বড় প্রমাণ অগ্নিমিত্রা পাল, রাজ্যের এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনিও তো সেই একই কথা মনে করছেন যে একটা পাশে নোট পাওয়া গেছে মানেই আশিস বন্দ্যোপাধ্যায় নিজেকে নিজে শেষ করে দিয়েছেন, এমন ভাবার তো কোনো কারণ নেই। এর পিছনে তো বৃহত্তর কোনো ব্যাপার থাকতে পারে। অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী, তিনি প্রশ্ন তুলছেন। শুধু তিনি নন, তার দলের আরও যারা নেতা রয়েছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। এমনকি এই আশিসবাবু, যার কাছে এবারে নির্বাচনে হেরে গেছেন, সেই রামপুরহাটের এমএলএ বিজেপির নেতা ধ্রুব সাহা, তিনি কি জানাচ্ছেন? তিনি বলছেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু যে মুহূর্তে তিনি রামপুরহাটের মানুষের আশীর্বাদ পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন, তিনি প্রথম কাজ যেটা করেছিলেন, আশিসবাবুর বাড়িতে গেছেন, তার পা ছুঁয়ে প্রণাম করেছেন। অর্থাৎ রাজনৈতিক সৌজন্যের কোনো অভাব ধ্রুব সাহার তরফ থেকে ছিল না। এবং সেখানকার এমএলএ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার মানে ওই ডিম থেরাপি, আন্ডা থেরাপি, এসব কিছু আশিসবাবুর উপর হয়নি। স্থানীয় স্তরে তার উপর কোনো রকম কোনো অপমানের কোনো জায়গা নেই, সেখানে তিনি সম্মানের সঙ্গেই রাজনীতি করছিলেন। তাহলে সেই জায়গা থেকে আজকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মনোকষ্টের কারণটা কি? সেটা কি বিজেপি হতে পারে, নাকি এই তৃণমূল জামানায় তিনি চুপ থেকে যে পাপটা করেছিলেন সেইটার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তার থেকেও বড় কথা যেটা অগ্নিমিত্রা পাল বলছেন সেটার সঙ্গে সারবত্তা আছে, যে এখানে কুণাল ঘোষদের এখন একটা লাশের খুব দরকার রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়াতে, সেই জন্য এই সিদ্ধান্তটা করিয়ে দেওয়া হচ্ছে? সত্যিই তো এর তদন্তের তো দরকার রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনিও স্পষ্ট করে দিচ্ছেন এই ভাষ্যটা, পরিষ্কারভাবে বলছেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, নরক যন্ত্রণা। সত্যিই তো এই তৃণমূল যেটা করেছে, পাপ করেছে, তার সঙ্গে যারা ছিল, সেটাকে যারা সাপোর্ট করেছে,
তাদের নরক যন্ত্রণা তো ভোগ করতেই হবে। আবারও বলছি, একটা মানুষের মৃত্যু হয়েছে, খুবই দুঃখজনক, এবং মৃত্যুর পর কাউকে নিয়ে আলোচনা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও প্রশ্নগুলো তো থেকে যাবে। এই আশিস ব্যানার্জি প্রতিবাদ করতে পারেননি। 2026-এ দাঁড়িয়েছিলেন কেন? যেখানে গোটা রাজ্য ফুঁসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অন্যায় করছে, পাপ করছে। রাজ্যের মহিলাদের উপর কি হচ্ছে, বিরোধীদের উপর কি হচ্ছে, রাজ্যে গণতন্ত্র নেই, সেখানেও তখনও ভোটে দাঁড়ানো লোভ সংবরণ করতে পারেননি। আজকে মনে হচ্ছে 15 বছর তৃণমূল অন্যায় করেছে, সেই অন্যায়ের তিনি প্রতিবাদ করেননি। কেন করেননি সেই প্রশ্নটা তো জাগছে। এবং বিজেপির দিকে যখন আঙুল তোলার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জিরা, তখন তার দলেরই, যদিও সেখানে এখন ভাগ হয়ে গেছে, ঋতুব্রত ব্যানার্জিরা কি বলছে? প্রকারান্তরে এই গত 15 বছরের পাপের কথাই তো বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা এই পাপ করে যাওয়ার পরও এখনও নির্লজ্জের মতো লাশের রাজনীতি করতে যাচ্ছে, সেই মুখোশটা তো ঋতুব্রত ব্যানার্জিরা খুলে দিচ্ছে। আমাদের তো এই নিয়ে কিছু কথা বলার দরকার নেই। এমনকি মমতার অত্যন্ত পেয়ারের ভাই, যার মাথায় নাকি অক্সিজেন কম যায়, সেই অনুব্রত মণ্ডল, তিনি এখন দিদিকে লাত মেরে দিয়েছেন, এখন ঋতব্রত তৃণমূল হয়ে গেছেন। কিন্তু তিনি কিসের দিকে ইঙ্গিত করছেন? তিনি ইঙ্গিত করছেন দলের কিছু বখাটে ছেলের দিকে। কোন বখাটে ছেলে? মমতা ব্যানার্জি যে বখাটে ছেলের খবর রাখতেন, যাদেরকে চাইতেন দলে বেশি বেশি করে আসুক, বলতেন না তিনি বিভিন্ন সবাই গিয়ে যে আমার দলে কোনো রকম কোনো ভালো ছেলে মেয়ের দরকার নেই, আমার ওই বখাটে ছেলে মেয়েদেরই দরকার আছে, যারা ভোটের সময় মারপিট করতে পারবে, বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠাতে পারবে, প্রয়োজনে বোমাবাজি করতে পারবে, ভোটটাকে লুট করতে পারবে, আর মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে দিতে পারবে, তাদেরই তো দরকার ছিল মমতা ব্যানার্জির। তো সেই পাপগুলো গত 15 বছর ধরে যে একদম সীমাহীন জায়গায় চলে গেছে, তার তো আজকে আউটবাস্ট হবে। আর সেই কারণেই আশিস ব্যানার্জির মতো মানুষদের প্রাণ দিতে হবে, এটাই কি ভবিতব্য ছিল না? কিন্তু এর থেকেও একটা কঠিন প্রশ্ন উঠছে, যেটা বলে আমি শুরু করেছিলাম, যে একদিকে যখন আশিস ব্যানার্জির মৃত্যু নিয়ে এরকম কথা হচ্ছে, তখন নদিয়ার নাকাশিপাড়ার মৃত্যুর কথাটা আমরা যেন ভুলে না যাই। নাকাশিপাড়া কংগ্রেস নেতা এবং তার ছেলে বাড়ি ফিরছিলেন মিটিং সেরে, রাস্তায় দাঁড় করিয়ে প্রথমে গাড়িতে গুলি, তারপর নামিয়ে কোপানোর ব্যবস্থা করেছে। কে করেছে? তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভাবুন একবার, ভাবুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, তারপরও এদের রক্তের রাজনীতি, লাশের রাজনীতির কীরকম নেশা লেগে আছে। আচ্ছা, এই রাজ্যে কংগ্রেসের অবস্থানটা ঠিক কী? কংগ্রেস খায় না মাথায় দেয়, এটা মানুষ প্রশ্ন করে। তাদের কোনো রেলিভেন্স নেই। ওই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বাইরে কংগ্রেসের ভোটটা কোথায়? এই রাজ্যে এখন বিরোধী বিজেপি। তৃণমূলকে যদি বিরোধিতা করতে হয়, বিজেপির করতে হবে, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস নেতাকে কেন প্রাণ দিতে হচ্ছে, তার ছেলেকে কেন প্রাণ দিতে হচ্ছে? কারণ এই নাকাশিপাড়া অঞ্চলটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, এবং সেখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে বিজেপির কিছু নেই। কিন্তু সেখানে বিজেপির কিছু না থাকা সত্ত্বেও আর তৃণমূলের হাতে কিছু থাকবে না, সেটা কংগ্রেসের দিকে চলে যেতে পারে। সেই জন্যই কি এই রক্তটা ঝরিয়ে দিল, এই প্রাণটাকে ঝরিয়ে দিল? কেন করবে তৃণমূল কংগ্রেস এটা, এবং তাদেরকে কেন করতে দেওয়া হবে? কেন তৃণমূলের নেতাগুলোকে জেলে পোড়া হচ্ছে না কোমরে দড়ি বেঁধে? এরা বাইরে থাকলে এই খুনের রাজনীতি, এই লাশের রাজনীতি তো কন্টিনিউ করে যাবে। তাহলে নদিয়ার নাকাশিপাড়াতে যদি তৃণমূল কংগ্রেসের এই মেন্টালিটি হয়, তাহলে সেটা কি সার্বিকভাবে তৃণমূলের একটা মেন্টালিটির মধ্যে পড়ে না? তৃণমূল কংগ্রেস মানেই লাশের রাজনীতি, খুনের রাজনীতি, সেটা কি এই ঘটনা প্রতিষ্ঠিত করে দেয় না? আর এই ঘটনা আরও জোর দিয়ে সামনে চলে আসে যখন এই মর্মান্তিক মৃত্যু হয়ে গেছে, সকলেই নিজেদের স্টেটমেন্ট দিয়েছে, যার যেরকমভাবে শোক পালনের কথা করেছেন। মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে, দিয়ে বিকেলবেলায় একটা নোট লিখেছে যেখানে বিজেপির দিকে আঙুলটা তোলা হয়েছে। খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায়, ভুলটা করে ফেলবো না তো, একটা শব্দ এদিক ওদিক হয়ে গেলে ব্যাপারটা ঘুরে যাবে না তো? কোনো শোক নেই, যদি শোক থাকতো শোকের প্রকাশ তো সঙ্গে সঙ্গে হতো। আর এদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য তো আমার আপনার মতো নিজেদের লিখতে হয় না, এদের তো টিম থাকে। ঠান্ডা মাথায় মমতা ব্যানার্জি ভাবছে, কেন এত সময় কেন নিতে হচ্ছে? তার মানে শোকটা কোনো ব্যাপার নয়। এই আশিস ব্যানার্জি তো মমতা ব্যানার্জিকে লাত মেরে চলে গেছিল ঋতব্রত তৃণমূলে। তাহলে মমতা ব্যানার্জির শোকটা কোথা থেকে আসছে? শোকের বার্তাটা কেন হচ্ছে? সব মিলিয়ে একটা রাজনীতি করার চেষ্টা। সেই পুরনো বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি, তাপস মাল্লিক থেকে রিজনুর রহমান, যখনই একটা লাশ পেয়েছে টেনে নিয়ে কলকাতায় চলে এসছে, মিটিং মিছিল করে কলকাতা অবরুদ্ধ করে, লাশের রাজনীতি, একটা লাশ চাই শুধু মমতা ব্যানার্জির। আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, বিরোধী নেত্রী হয়ে যাওয়ার পর, এখন আবার সেটা কি নতুন করে শুরু হয়েছে? আর সেই জন্যই কি আশিস ব্যানার্জিকে প্রাণটা দিতে হলো? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর কোথায়, সমাধান কোথায়?
একটাই, যেটা সুকান্তবাবুরা বলছেন, যেটা ধ্রুব সাহা বলছেন, যেটা অগ্নিমিত্রা পাল বলছেন, নিরপেক্ষ তদন্ত করতে হবে। সত্যিই আশিস ব্যানার্জি নিজের মনের পাপের জ্বালা, 15 বছরের পাপ থেকে এইভাবে নিজেকে শেষ করে দিলেন? নাকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির, কুণাল ঘোষের কালীঘাট তৃণমূল এই রাজ্যে নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য, তাদের পুরনো ছকের লাশের রাজনীতি ফিরিয়ে আনার জন্য এত বড় কাণ্ড একটা ঘটে গেল? কোনটা সত্যি, কোনটা ধ্রুব সত্য?